সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হান্স হাইন্স ইউয়ার্সের লেখা দ্য স্পাইডার। হান্স হাইন্স ইউয়ার্স, তার জন্ম 1871 সালের 3রা নভেম্বর এবং মৃত্যু 1943 সালের 12ই জুন। তিনি একই সঙ্গে ছিলেন একজন জার্মান অভিনেতা, কবি ও দার্শনিক। এই সবের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে তার সাহিত্য চর্চা। তাকে আমরা চিনি তার লেখা ফ্র্যাঙ্ক ব্রাউনের অ্যাডভেঞ্চার স্টোরিজের জন্য। দ্য স্পাইডার গল্পটি অনুবাদ করেছে ঋতিকা নাথ এবং রেডিও রূপান্তর করেছে অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে মীর, রিচার্ড ব্র্যাকমোর ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে দ্য স্পাইডার। বড় রাস্তার ট্রাম লাইন পেরিয়ে অ্যালফ্রেড স্টিভেন্স স্ট্রিটে ঢুকতেই হঠাৎ করে চারিদিকটা কিরকম নিঝুম হয়ে গেল। এমনিতে প্যারিসের বড় রাস্তা সংলগ্ন অলিগলিতে ঢুকে পড়লেই মনে হয় একেবারে অন্য কোনো জগতে এসে পৌঁছেছি, কিন্তু এই পাড়াটা কেমন যেন বেশি চুপচাপ। নাকি রিচার্ড ভয় পাচ্ছে? কয়েকটা দোতলা বাড়ি, দু একটা দোকান আর একটা ছোট বেকারি পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে এসে অ্যালফ্রেড স্টিভেন্স স্ট্রিটের মাঝামাঝি একটা ল্যাম্প পোস্টের কিছুটা আগে হাতের চামড়ার সুটকেসটা মাটিতে নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ায় রিচার্ড। হোটেল স্টিভেন্সের সাইনবোর্ডটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। চওড়া গথিক কালো ফন্টে লেখা সাইনবোর্ড। রিচার্ড বুঝতে পারে তার দু হাতেরই তালু ঘেমে গিয়েছে। একটু বিচলিত অবস্থায় পড়লেই রিচার্ডের এমনটা হয়েই থাকে। সে ডাক্তারি ছাত্র, প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাসের আগে হাতে গ্লাভস পরার সময় ঠিক এভাবেই হাত ঘেমে যাওয়াটা তার অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু হোটেল স্টিভেন্সে অবশেষে সত্যি সত্যি পৌঁছতে পেরে তার উত্তেজনা যে ঠিক কি পর্যায়ে পৌঁছেছে তা বোঝানো মুশকিল। এখন ফেব্রুয়ারি মাস, আজ রোববার। কাছাকাছি কোনো এক ক্লক টাওয়ারে সশব্দে বিকেল 5টা বাজে। রিচার্ড পকেট থেকে রুমাল বার করে হাত মুছতে মুছতে হোটেল স্টিভেন্সের 3 তলার দিকে তাকায়। পাশাপাশি 3টে ঘরের 3টে চওড়া জানলা। এরই মধ্যে কোনো একটা হলো সেই কুখ্যাত 7 নম্বর ঘর। রিচার্ড ব্র্যাকমো, বয়স 24, ডাক্তারি শাস্ত্রের ছাত্র, নিবাস বেরদয়ে, প্যারিসে আগমনের হেতু পরীক্ষার পর ছুটি কাটানো, লেখালেখি। ও, তুমি লেখো বুঝি? হোটেল রেজিস্টারে সদ্য লেখা বৃত্তান্তগুলো কেটে কেটে পড়তে পড়তে থেমে গিয়ে ভুরু কুঁচকলেন হোটেল স্টিভেন্স নামক এই ছোট্ট হোটেলটির 50 মালকিন ম্যাডাম দুবনে। মহিলার চেহারা স্থূল, কাঁধ অবধি ফ্যাকাশে সোনালি চুল। জামা কাপড়ে পরিপাটি থাকলেও শরীরের দিকে খুব একটা হুঁশ নেই, বোঝা যায় তার হাতে ক্ষয়ে যাওয়া নখ দেখলে। মুখে একটা ধকলের ছাপও স্পষ্ট। যা পরিস্থিতি, তাতে ধকল না যাওয়াটাই অস্বাভাবিক। ইদানিং গোয়েন্দা নভেল পড়ে পড়ে এই এক লহমায় যে কোনো মানুষকে প্রাথমিকভাবে পড়ে ফেলাটা একটা অভ্যেসের মতন হয়ে গিয়েছে রিচার্ডের। রিচার্ড গলা ঝাড়ল। আগে ওই আর কি, মানে যেটুকু করে উঠতে পারি। বেশ, তা শুধুই লেখো নাকি পড়াশোনার অভ্যেসও আছে? আগে মানে খবরের কাগজ টাগজ পড়ো আশা করি। এই যে 7 নম্বর ঘরে তুমি থাকতে চাইছো, সেখানে গত 2 মাসে 3 জন জলজান্ত মানুষ যে মারা পড়েছে তা জানো কি? আমি কিন্তু এই আগে ভাগেই বলে রাখছি, পরে বলো না যে আমি বলিনি।
যত সব পাকামি, যত সব ছেলে। রিচার্ড মনে মনে এক প্রস্থ হেসে নেয়। গত 2 মাসে একের পর এক ঘটে যাওয়া এই 3 অপমৃত্যু ফ্রান্সের নানা খবরের কাগজে হোটেল স্টিভেন্সের ওই 7 নম্বর ঘরটিকে জায়গা করে দেয়। কোনো কারণ বা ইঙ্গিত ছাড়াই 3 জন জলজ্যান্ত লোক যেচে এসে কেন আত্মহত্যা করতে গেল ওই 7 নম্বর ঘরে, তার কুল কিনারা হয়নি। প্রথম মৃত ব্যক্তি একজন সুইস সেলসম্যান, দ্বিতীয় ব্যক্তি একজন বিখ্যাত সার্কাস শিল্পী এবং তৃতীয় জন চার্লস মারিয়া শমে নামক বিগত 2টি কেসের দায়িত্বে থাকা এক মাঝবয়সী পুলিশ অফিসার। এই তৃতীয় ব্যক্তির মৃত্যুর পরেই খবরটা দাবানলের মতন ফ্রান্সের যাবতীয় সংবাদ মাধ্যমে রটতে থাকে। হোটেল স্টিভেন্সে অদৃশ্য তালা পড়ে। ম্যাডাম দুবনে হোটেলের হাল ফেরাতে অবিশ্বাস্য কম দামে খবরের কাগজগুলোতে হোটেলের বিজ্ঞাপন দেন। বিশেষ করে ওই 7 নম্বর ঘরটি যে থাকা খাওয়া সহ প্রায় বিনামূল্যে পাওয়া যাচ্ছে সেটাও জানানো হয়। ওদিকে ইদানিং গোয়েন্দা গল্প পড়ে পড়ে রিচার্ডের মাথাটা এমনিই গিয়েছিল, তার মধ্যে এই বিজ্ঞাপনটা হাতে আসতেই হাতে চাঁদ পায় সে। তার পরীক্ষা শেষ, প্রায় ফ্রিতে প্যারিসে এসে একটা হোটেলের, যাকে বলে বিনামূল্যে, একেবারে রোমহর্ষক অভিজ্ঞতা। বাবা দিদিদের পটিয়ে রিচার্ড সোজা এখানে। কিন্তু এত কথা ম্যাডাম দুবনেকে বলে কাজ নেই। দুবনের জন্য তার একটু মায়াই হয়। বেচারি মহিলা, দশচক্রে ভগবান ভূত একেই বলে। একে ব্যবসা লাটে, হাল ফেরাতে প্রায় বিনামূল্যে অতিথি সেবা করতে হচ্ছে বেচারিকে। কিন্তু এদিকে মহিলার ভাবগতিকও ভালো ঠেকছে না। ছাত্রটাত্র ভেবে রিচার্ডকে সে যদি থাকতে না দেয়, সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে যায় রিচার্ডের মাথায়। রিচার্ড বলিষ্ঠ গলায় বলে ওঠে, ওসব আমি জানি। আসলে নিরিবিলি একটা জায়গা খুঁজছিলাম। এবছর ফেব্রুয়ারিতে অফ সিজনেও প্যারিসের চারিদিকে থিকথিকে ভিড়, তাই অগত্যা আপনার হোটেলটা নিরিবিলি মনে হয়েছিল বলেই এখানে এসেছিলাম। এখন যদি আপনি না চান তাহলে বলুন, আমি চলে যাচ্ছি। উল্টো চাপে কাজটা অনেক সহজ হলো। ঠিক 3.5 মিনিটের মধ্যে হাতে চাবি নিয়ে ম্যাডাম দুবনে কাঠের সিঁড়ি ভেঙে 3 তলার সেই 7 নম্বর ঘরটির দিকে রিচার্ডকে নিয়ে উঠতে লাগলেন। কাঠের উপর পায়ের আওয়াজের তালে তালে 7 নম্বর ঘরটা যত কাছে আসতে লাগলো, রিচার্ড অনুভব করল তার হাতের চেটো আবার বেশ ঘেমে উঠেছে। কল্পনাপ্রবণ মানুষদের যে কোনো অদেখা বা অজানা জায়গা নিয়ে নিজের মাথার ভিতরে একটা নিজস্ব দৃশ্য তৈরি করা থাকে। আর এই 7 নম্বর ঘর নিয়ে রিচার্ডের এত রকম দৃশ্য কল্পিত ছিল, যা সব ভোজবাজির মতন উধাও হয়ে গেল ঘরে ঢুকতেই। কোথায় আলো আঁধারি রহস্য? এ তো ছিমছাম একটা ঘর মাত্র। ঘরে আসবাবপত্র বলতে একটা খাট, খাটের পাশের সাইড টেবিলে একটা ধুলো জমে থাকা টেলিফোন, একটা আলমারি আর স্টাডি টেবিল চেয়ার। ইতিমধ্যে দুবনে যথাসম্ভব চটপট জানলার পর্দা টর্দা সরাতে শুরু করেছেন। যেটুকু আলো আঁধারি ছিল ঘরের ভেতরে, প্যারিসের শেষ বিকেলের আলো ঘরে ঢুকে পড়ে সব মুছে দিল। পর্দা সরানো শেষ হলে দুবনে টেবিল চেয়ার ঝেড়ে পরিষ্কার করে বিছানার বালিশগুলো পরিপাটি করতে লাগলেন। মহিলা আপন মনে কি সব বিড়বিড় করছেন। অসভ্য, অসভ্য মাকড়সা। সমে দড়ি ইত্যাদি টুকরো টুকরো শব্দ ভেসে আসছে তার দুর্বোধ্য ফিসফিসানি থেকে। হোটেলে আসা অবধি রিচার্ড কোনো অন্য কর্মচারীকে দেখেনি। এখন ঘর পরিষ্কারও করছে স্বয়ং দুবনে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও রিচার্ড চেপে যায়। এই এলাকাটা বেশ চুপচাপ। বাইরের শব্দ ভেতরে কিছুই প্রায় শোনা যাচ্ছে না। ঘরে ঢোকার পর থেকে ম্যাডাম দুবনে
একটি কথাও বলেননি রিচার্ডের সঙ্গে। কিরকম একটা ঘোরের মধ্যে যন্ত্রচালিত মানুষের মতন একটার পর একটা কাজ করে যাচ্ছেন এক মনে। রিচার্ড তার হাতের ব্যাগটা নামিয়ে রাখে। দুবনের বিড়বিড়ানির শব্দটা ছাপিয়ে বাইরের রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে যায় সশব্দে। দুবনে সোজা হয়ে দাঁড়ায়। গত মাস দেড়েকে এই আওয়াজটা বিষিয়ে উঠেছে তার কানে। দুবনে ঘর থেকে বেরিয়ে যাওয়া ইস্তক স্টাডির চেয়ারটায় বসে আছে রিচার্ড। সামনে টেবিলের ওপর ব্যাগ থেকে বার করা কিছু ডাক্তারি জার্নাল, কয়েকটা বই, বেশ কয়েকটা পুরনো খবরের কাগজ, দু একটা নোটবুক আর তার ডায়েরি। ঘরটা এখন অদ্ভুত চুপচাপ। দূরে কোথাও একটা দমকলের ঘণ্টা শোনা যাচ্ছে। রিচার্ড এক মনে চেয়ে রয়েছে ঘরের উত্তর দিকের কোণ বরাবর রাস্তার দিকে জানলাটার উপরের দিকের কড়িকাঠে লাগানো আংটার দিকে। তিনটে সুস্থ মানুষ কোনো এক অজানা কারণে ঠিক এই আংটাতেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে একের পর এক। কিন্তু কেন? দুবনের বিড়বিড়ানিগুলো কান থেকে সরছে না রিচার্ডের। বিশেষ করে শমের নামটা। এই 7 নম্বর ঘরের এখন অবধি তৃতীয় শিকার। শমে অর্থাৎ চার্লস মারিয়া শমে। এই মাঝবয়সী পুলিশ অফিসারের উপরেই হোটেল স্টিভেন্সের রহস্য মৃত্যু তদন্তের দায়িত্ব ছিল। তদন্ত চলাকালীন অফিসার নিজেই এই ঘরে রাত কাটাতে আসেন। বেশ কিছুদিন থাকার পর এক শুক্রবার সন্ধে 6টা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই শুক্রবার এবং সন্ধে 6টা ব্যাপারটা এর আগের দুটো মৃত্যুর ক্ষেত্রেও এক। বাকি দুজনের মৃত্যুও ওই শুক্রবার ও পুলিশি রিপোর্ট অনুযায়ী সন্ধে 6টা নাগাদই হয়েছিল। হঠাৎ চমকে উঠল রিচার্ড। ঘরে থাকা ঘড়ির দিকে চোখ যেতেই বিদ্যুৎ খেলে গেল যেন শরীরে। অমনি ঠিক কাছের সেই ক্লক টাওয়ারটায় সশব্দে 6টা বাজল। একেবারেই কাকতালীয় ব্যাপার, তবু হাজার হোক 3-3টে জ্যান্ত মানুষ এ ঘরে থাকতে এসে অজানা কারণে আর ফিরে যেতে পারেননি। কারণটা সবার এখনো অজানা। রিচার্ড কি পারবে এর রহস্য উদ্ঘাটন করতে? চেয়ার ছেড়ে এসে সেই কুখ্যাত জানলায় দাঁড়ায় রিচার্ড। বাইরের প্যারিস শহর একেবারেই স্বাভাবিক, তবু রিচার্ডের মনের ভেতরে এখনো কি যেন একটা অস্বস্তি হচ্ছে। সে এখানে আসার আগে এতবার করে খবরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছে যে তার স্মৃতিতে এক একটা মৃত্যু যেন এক একটা নিউজ আর্টিকেল। প্রথম মৃত্যু এক সুইস সেলসম্যান। হেডলাইন ছিল অ্যালফ্রেড স্ট্রিটের হোটেল স্টিভেন্সে রহস্য মৃত্যু। এক শনিবার সন্ধে মৃতদেহটি হোটেলের 7 নম্বর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়না তদন্তে জানা যায় শুক্রবার সন্ধে 6টার ধারে কাছে কোনো একটা সময় ভদ্রলোক মারা যান। ঘরের যে জানলার সামনে এখন রিচার্ড দাঁড়িয়ে, সেই জানলারই উপরের দিকে কড়িকাঠে লাগানো সেই আংটায় জানলার পর্দা বাঁধার লম্বা শক্ত দড়ি বেঁধে তাতে ফাঁস লাগান এবং গলায় দড়ি দেন। পুলিশ সূত্রে জানা যায় নিহত ব্যক্তিটি বিবাহিত এবং এক সন্তানের বাবা। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। দ্বিতীয় মৃত্যু বিখ্যাত জার্মান সার্কাস শিল্পী কার্ল ক্রস। একইভাবে আরেক শুক্রবার সন্ধে ওই 6টা নাগাদ আত্মহত্যা। শনিবার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়।
এবারেও কোনো সুইসাইড নোট বা অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই দ্বিতীয় মৃত্যুর পরেই প্রথম শোরগোলটা পড়ে। দুটি মৃত্যুর নিভৃতেই যে একই মোডাস অপারেন্ডি কাজ করেছে তাতে কোনো সন্দেহ নেই। খবরের কাগজে, রেডিওতে খবরটা নিয়ে রোমহর্ষক জল্পনা শুরু হয়। সিরিয়াল কিলার থেকে ভূত প্রেত কিচ্ছু বাকি যায় না সন্দেহের নিরিখে। স্থানীয় এক সান্ধ্য কাগজে কার্টুন পর্যন্ত ছেপে বেরোয়। হোটেল স্টিভেন্স এবং এই 7 নম্বর ঘরটি অঘোষিতভাবেই ভুতুড়ে বলে ছড়াতে থাকে লোকমুখে। হোটেল প্রায় লাটে ওঠে। চরম বিপদে পড়ে ম্যাডাম দুবনে শরণাপন্ন হন তাঁর পরিচিত পুলিশ অফিসার সময়ের কাছে। সময় সানন্দে রাজি হয়ে যান এরকম একটা জটিল কেস পেয়ে। ভদ্রলোক যে রীতিমতো দুঃসাহসী তাতে কোনো সন্দেহই নেই। তদন্তের স্বার্থে সময় ঠিক করেন তিনি নিজে এই 7 নম্বর ঘরে থাকবেন। সব ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এক শনিবার সকালে ব্রেকফাস্টের জন্য সময়কে ডাকতে এসে সাড়া না পেয়ে ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে দুবনে ঘরে ঢুকে যখন সমের ঝুলন্ত বিভৎস দেহ আবিষ্কার করেন, তার আর কোনো আশা থাকে না। অবশেষে তদন্তের আশা ছেড়ে বিজ্ঞাপনের পথ বেছে নেন দুবনে। প্রায় বিনামূল্যে ঘরের বিজ্ঞাপন, যাতে করে জনসমাগম ফের শুরু হয়, যা দেখেই রিচার্ডের আগমন। রিচার্ড জানলার পর্দাগুলো টেনে দিয়ে এসে বিছানায় বসে। অনেকটা পথ ট্রেনে ট্রামে হেঁটে এসে ধকলও কম যায়নি। একটু বিশ্রাম প্রয়োজন। বিছানায় গা এলিয়ে দেয় সে। নরম আরামদায়ক সিঙ্গল বেড। ছাতের দিকে এক মনে তাকিয়ে থেকে সে ভাবতে থাকে, সে কি পারবে এ রহস্যের সমাধান করতে? ঘড়িটা অস্বস্তিকর ভাবে চুপচাপ। শুধু দেয়াল ঘড়ির টিকটিক শোনা যাচ্ছে। রিচার্ড মুখ ঘুরিয়ে ডায়েরিটার দিকে তাকায়। স্টাডি টেবিলে পড়ে আছে ডায়েরিটা। চামড়ায় বাঁধানো তার প্রিয় ডায়েরি এটা। দিদির দেওয়া উপহার। সে ঠিক করেছে এই 7 নম্বর ঘরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সে লিখতে থাকবে তার এই ডায়েরিতে। আজকের এসে থেকে অভিজ্ঞতাগুলো লেখা প্রয়োজন, কিন্তু এখন আর শরীর দিচ্ছে না। ঘড়িতে 8টা বাজতে চলল। চোখ লেগে আসে রিচার্ডের। হোটেল স্টিভেন্সে আসার পর থেকে যা যা হয়েছে রিচার্ড এই ডায়েরিতে লিখে রেখেছিল। ডায়েরির যে অংশগুলো থেকে তার যাবতীয় অভিজ্ঞতার কথা জানা যায় সেগুলো কতকটা এরকম। সোমবার 28শে ফেব্রুয়ারি 1964। গতকাল 5টা সাড়ে 5টা নাগাদ এই হোটেল স্টিভেন্সে এসে উঠেছি। ম্যাডাম ডুবনের সঙ্গে আলাপ হলো। মহিলা অমায়িক, কিন্তু বোধহয় ইদানিং এই অপমৃত্যুর ব্যাপারটা নিয়ে একটু ঘেঁটে রয়েছেন। একা একা বিড়বিড় করার স্বভাব আছে। কথা বলার সময় রেগে গেলে বা সন্দেহভাজন বোধ করলে বাঁ চোখটা বেশি কুঁচকোয়। 7 নম্বর ঘরটা কিন্তু বেশ ছিমছাম, নিরিবিলি। কাল অতটা রাস্তা ট্রাভেল করে এসে ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকাল 9:45 নাগাদ দরজা ঠকঠকানিতে ঘুম ভেঙে গেল। খোদ ম্যাডাম ডুবনে জলখাবারের ট্রে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে। কাল রাতেও নাকি খেতে ডাকতে এসেছিলেন, কিন্তু নাক ডাকার আওয়াজে ফিরে গেছেন। আমার নাক ডাকা নিয়ে দিদির নানান টিটকিরির কথা মনে পড়ে গেল। ডুবনের আনা জলখাবারের স্বাদ লিখে প্রকাশ করা সম্ভব নয়। দুপুরের খাবারও অমৃত সম। ডুবনের রান্নার তারিফ করাতে উনি এমন জোরে হাসলেন যে আমি নিজেই বেশ কিছুক্ষণ হাঁ হয়ে গেছিলাম।
হেসে নিয়ে আবার বললেন, কতদিন পরে আবার হাসলাম জানো। ডুবনেকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মা নেই আজ বহু বছর হলো। মার কথা মনে পড়ে যাচ্ছে আজ ডুবনের সঙ্গে এতটা সময় কাটানোর পর। রোগ চেপে বসেছে এই 7 নম্বর ঘরের রহস্য উদ্ঘাটনে। এখন শুধু রোমাঞ্চ নয়, ম্যাডাম ডুবনের এই ঝামেলা থেকে নিস্তারও আমার লক্ষ্য বটে। আজ সন্ধ্যে 6টার সময় সজাগ হয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। আজ আর লিখব না। কাল থেকে ভাবছি পড়ব কিংবা লিখতে বসবো। গল্প উপন্যাস যা হয় দেখা যাক। বুধবার 1 মার্চ 1964। অস্বাভাবিক কিছুই নজরে পড়েনি বা পড়ছে না। হোটেলটা কোনো লোকজন না থাকায় স্বাভাবিক কারণেই নিঝুম। শুধু ঘন্টায় ঘন্টায় ওই ক্লক টাওয়ারটা ডিউটি দিয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু লেখালেখি কিংবা পড়াশোনার পক্ষে একেবারে আদর্শ। আজ ম্যাডাম ডুবনের সাথে বেশ মজার কথোপকথন হলো। পর্দা বাঁধার দড়িটা না থাকায় গত 2 দিন পর্দা সরিয়ে রাখতে বেশ বেগ পেতে হয়েছিল। সকালের দিকে উনি একটা নতুন মজবুত দড়ি নিয়ে এসে জানলার পর্দাগুলো শক্ত করে বেঁধে দিতে লাগলেন। বাঁধতে বাঁধতেই বেশ গজগজ করতে লাগলেন। সব কটা আপদকে আমার হোটেলে এসে জুটতে হলো। আমি কি কিছুই জানি না? ওই সেলসম্যান দেখ গিয়ে নির্ঘাত বাড়িতে ঝগড়াঝাটি করে এখানে এসেছিল শহীদ হতে, তারপর যত দায় যেন আমার। আমি কোনো মতে হাসি চেপে ফোড়ন কাটলাম। আর মিস্টার ক্রস? হো, সেই ফোচকে সার্কাসের ছেলেটা স্রেফ আমাকে জ্বালানোর জন্যই গলায় দড়ি বেঁধে লটকে পড়লো। আর সমের কথা তো ছেড়েই দাও, ব্যাটা বলতেই পারতো ওর দ্বারা তদন্ত হবে না, ফালতু ফালতু মান বাঁচাতে গিয়ে। যাকগে, এই যে পর্দা বেঁধে দিয়ে গেলাম নতুন দড়ি দিয়ে, তুমি আবার এই দড়ি খুলে নিয়ে লটকে টটকে পড়ো না যেন। মুচকি হেসে আমি জানিয়েছি আপাতত লটকে পড়ার কোনো ইচ্ছে নেই। শুক্রবার 4 মার্চ 1964। আজকে দুপুরে খেতে বসে ম্যাডামের আয়োজন দেখে মনে হলো সত্যি ফাঁসির খাওয়া খাচ্ছি। তার উপর ম্যাডাম তার ব্যক্তিগত ভাড়ার থেকে আমার জন্য হাফ বোতল শ্যাম্পেন দিয়ে দিলেন। খাবার শেষ করে নিজের ঘরে যেতে না যেতেই দরজায় ঠকঠকানি। ম্যাডাম ডুবনে এক পুলিশ অফিসারকে সাথে নিয়ে দরজায় অপেক্ষায় দাঁড়িয়ে। অফিসার যদিও ঘোর বাস্তববাদী, তবুও কর্তব্যের খাতিরে ও ম্যাডাম ডুবনের ঘ্যানঘ্যানানিতে অতিষ্ঠ হয়ে এখানে এসেছেন। বিছানার সাইড টেবিলে সেই ফোনটা দেখিয়ে আদেশ দিয়ে গেলেন সন্ধে 6টায় স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করে আমার শারীরিক মানসিক অবস্থা যেন আমি জানাই। এখন শেষ রাত। ইন্সপেক্টর নিজেই সন্ধে 5টা থেকে 6টা অবধি অন্তত 12-15 কল করেছেন। মরে তো যাইনি, বরং বহাল তবিয়তেই লেখালেখি করছিলাম। ম্যাডাম ডুবনে 6টা 5-এ ঘরে ঢুকে আমাকে জ্যান্ত দেখে যে হাসি হাসলেন, আমি নিজে বেঁচে থেকে তার অর্ধেক আনন্দও পাইনি। রাতের খাবারটাও ম্যাডাম ডুবনের বদান্যতায় অসাধারণ হলো। আপাতত এই হোটেল স্টিভেন্সের 7 নম্বর ঘর ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ছুটি ফুরোতেও ঢের দেরি। প্রায় বিনামূল্যেই একটা সুন্দর ঘর, সুস্বাদু খাবার পাচ্ছি এবং আপন মনে লিখছি, পড়ছি, ঘুমোচ্ছি। অবশ্য এই ঘর ছেড়ে না যাওয়ার আরও একটা সুন্দর কারণ আছে, কিন্তু সে অনেক কথা। আজ ঘুম পাচ্ছে। বুধবার 9 মার্চ 1964। ক্ল্যারি, আমার আদরের ক্ল্যারিমন্ডা, আমার সেই সুন্দর কারণ যার জন্য এই ঘর ছেড়ে চলে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। ক্ল্যারি আমার প্রতিবেশিনী। রাস্তার ঠিক অপর প্রান্তের বাড়িটির 3 তলা তার ঠিকানা। আমার এই 7 নম্বর ঘরের জানলাটি বরাবর ঠিক উল্টো দিকের বাড়ির ঘরের জানলাটি তার। সারাদিন তার ঘরে আলো জ্বলে। জানলার ফিনফিনে পর্দায় ক্ল্যারির ছায়ার অবয়বটি ফুটে ওঠে। সেই ছায়া সারাদিন ধরে একটি চরকায় সুতো বনে। এভাবেই সারাটা দুপুর কাটে।
তারপর সন্ধ্যের আগে আগে এই 5টা নাগাদ ঘরের আলো বন্ধ হয়ে যায়। আবার পরের দিন সকাল অবধি অপেক্ষা ক্ল্যারিকে দেখার। ওর সঙ্গে আমি কোনোদিন কথা বলিনি, জানিও না পর্দার অপর প্রান্তে রহস্যময়ী নাম। কিন্তু আমার কাছে সে ক্ল্যারিমন্ডা। যতবারই ওকে দেখি আমার কল্পনায় ওর রূপ বুনতে চেষ্টা করি। আমার মনের পর্দায় এই একটা নামই ভেসে ওঠে, ক্ল্যারিমন্ডা, আমার ক্ল্যারি। আমার মতন একজন নিতান্ত সাদামাটা এক ডাক্তারি ছাত্রের ভাগ্যে এমন একজন রহস্যময়ী সুন্দরীর সঙ্গ সৌভাগ্য বই কি। সারাদিন জুড়ে লেখালেখি পড়াশোনার ফাঁকে জানলার বাইরে চোখ পড়লেই ক্ল্যারির ছায়া দেখে ভাবার চেষ্টা করি, আদতে ওকে দেখতে কেমন হতে পারে। পর্দার আড়ালের আবছায়ায় আলো আঁধারের কল্পনা মিলিয়ে ক্ল্যারিকে দেখলে মনে হয় ক্ল্যারির পরনে সবসময় একটি কালো গাউন, লম্বা লম্বা হাত দুটি কুনুই পর্যন্ত কালো গ্লাভসে ঢাকা, এক মাথা কুচকুচে কালো ঢেউ খেলানো চুল, বড় বড় উজ্জ্বল দুটো চোখ, নাকটা বেশ ছোটখাটো, পাতলা ফ্যাকাশে দুটো ঠোঁট। ক্ল্যারির মুখটিও মনে হয় স্বাভাবিকের তুলনায় একটু ফ্যাকাশে। আমি বরাবরই বেশ লাজুক প্রকৃতির। আজ দুপুরে প্রচন্ড সাহস করে নিজের জানলার সামনে দাঁড়িয়ে মাথার টুপিটা খুলে ক্ল্যারিকে অভিবাদন জানালাম। ক্ল্যারি ওর জানলার পর্দার অপর প্রান্তে বসে দক্ষ হাতে চরকার সুতো কাটতে কাটতে আমায় লক্ষ্য করে মাথা নেড়ে অভিবাদন গ্রহণ করল। মনে হলো যেন সামান্য হাসল। বৃহস্পতিবার 10ই মার্চ 1964। আজ সকাল থেকে একদম লিখতে ইচ্ছে করছিল না, কোনো কিছুতেই মন বসছে না। অগত্যা জানলার সামনে এসে দাঁড়ালাম। ক্ল্যারি আজকে আমাকে দেখে সাথে সাথেই চরকা থামিয়ে দিল। পর্দার আড়ালে চুপচাপ বসে থেকে এক দৃষ্টিতে আমাকে দেখল। মুখের ওপর পর্দাগুলো উড়ে উড়ে পড়ছিল। পর্দাগুলো সরিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলাম। এখন আর কোনো বাধা নেই। ক্ল্যারিও চেয়ার ছেড়ে উঠে এসে এক টানে নিজের জানলার ফিনফিনে পর্দা সরিয়ে দিল। প্রকৃত ভালোবাসার সামনে বাহ্যিক রূপরং শব্দ বড়ই অপাঙ্ক্তেয়। আমরা কেউ একটি কথাও বলিনি। টানা 1 ঘন্টা শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপরে ক্ল্যারি হাত নেড়ে আমাকে বিদায় জানিয়ে পর্দা ঢাকা ঘরে চলে গেল। আমিও একইভাবে হাত নেড়ে বিদায় জানিয়ে নিজের টেবিল চেয়ারে ফিরে এলাম। ক্লক টাওয়ারে 6টা বাজল। আজকের দিনটা খুব সুন্দর কাটল। রবিবার 13ই মার্চ 1964। আজ সকালে হোটেলের এক কর্মচারী এসে আমার ঘর ঝাড়পোঁছ শুরু করায় অনিচ্ছা সত্ত্বেও ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। বিরক্ত লাগছিল ক্ল্যারিকে ছেড়ে বেরোতে। ফাঁকা হোটেলের খাঁ খাঁ ঘরগুলিতে শুনশান বারান্দায় হাঁটছিলাম। হঠাৎ একটা খোলা ঘরের ভেতরের দিকে চোখ যেতেই অদ্ভুতুড়ে একটা জিনিস চোখে পড়ল। একটা ঘরের জানলা জুড়ে বিশাল একটা মাকড়সার জাল। জালের ঠিক মাঝখানে একটা ভয়াবহ চেহারার কুচকুচে কালো স্ত্রী মাকড়সা চুপচাপ বসে। একটি নিরীহ চেহারার ছোটখাটো পুরুষ মাকড়সা জালের এক প্রান্তে দাঁড়িয়ে বহুক্ষণ ধরে স্ত্রী মাকড়সাটিকে লক্ষ্য করছিল। শেষে একসময় সাহস করে ধীরে ধীরে স্ত্রী মাকড়সার পাতা জালে সে পা দিল। স্ত্রীটি যত্নে বোনা জালের মাঝখানে নবাগত আগন্তুককে দেখেও একটুও নড়লেন না। কিন্তু
শেষে যখন পুরুষটি স্ত্রী মাকড়সার একদম নাগালের ভেতরে চলে এলো, তখন সে জালের কেন্দ্র থেকে উঠল। আমি অবাক হয়ে দেখলাম স্ত্রীটি কিছুটা এগিয়ে এসে 8 হাতে পুরুষটিকে একবার জড়িয়ে নিজেকে ছাড়িয়ে নিল। পুরুষটি উৎসাহ পেয়ে স্ত্রীটির পেছনে তরবড়িয়ে ছুটল। স্ত্রী মাকড়সাটি ততক্ষণে আবার জালের মাঝখানে গিয়ে বসেছে। এবার পুরুষটি জালের কেন্দ্রে পা রাখতেই স্ত্রীটি আর এক মুহূর্ত দেরি করল না, ছেড়ে খেয়ে ফেলল তাকে। ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। স্ত্রী মাকড়সাটি পুরুষটিকে খেয়ে ধীরে সুস্থে আবার জালের মাঝখানেই জাঁকিয়ে বসল। সোমবার 14 মার্চ 1964। ক্ল্যারি। আজকে সকালে একটা বই নিয়ে পড়তে বসতেই বইয়ের পাতায় শব্দগুলো মিলে মিশে যেন ক্ল্যারির মুখ হয়ে গেল। মন আর মাথার ঝগড়া চলছে। মন কিছুতেই মাথাকে বই পড়তে দেবে না। ক্ল্যারির মুখটার বদলে একবার যদি একটা অক্ষরও পড়তে চেষ্টা করি, মন নিষেধের লালবাতি জ্বালিয়ে দেবে। আজ সারা দিন কাটলো জানলার সামনে দাঁড়িয়ে ক্ল্যারির সাথে হাত নেড়ে ইশারায় কথা বলে। ক্ল্যারি এই মূকাভিনয় বেশ পছন্দ করে। আজ পর্যন্ত একটি কথাও কখনো আমার সাথে বলেনি। ওই জানলায় ক্ল্যারি ডান হাত নেড়ে ঠিক যেভাবে অভিবাদন জানায়, আমিও ঠিক একইভাবে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করি। সারাদিন এই খেলাতেই কাটে। সন্ধেবেলা লেখা নিয়ে বসতেই কল্পনায় ক্ল্যারিমন্ডা ভেসে ওঠে। ক্ল্যারি, আমার ক্ল্যারিমন্ডা। রবিবার 20 মার্চ 1964। শুনেছিলাম মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায়। আমি এবার সত্যিই ক্ল্যারিমন্ডার জন্য পাগল হয়ে যাব। লেখালেখি পড়াশোনা তো দূর, আমার খাওয়া ঘুম উড়ে গিয়েছে। ডায়েরি লেখাও লাটে উঠেছে। সারাদিন কাটে জানলার সামনে ক্ল্যারির জন্য মূকাভিনয় করে। ক্ল্যারি যেভাবে হাত নেড়ে গ্লাভস ঠিক করে, আমিও গ্লাভসবিহীন খালি হাতে ঠিক সেইভাবেই কাল্পনিক গ্লাভস ঠিক করি। ক্ল্যারি যখন মুখে হাত দিয়ে হাসে, আমার তখন একটুও হাসি না পেলেও আমিও ঠিক সেইভাবেই মুখে হাত দিয়ে হাসি। আমার নিজস্ব অস্তিত্ব, ভাবনা, চিন্তা সব হারিয়ে যাচ্ছে। প্রেমে পড়লে বুঝি এরকমই হয়? এর আগে তো কোনোদিন রমণী সঙ্গের সৌভাগ্য হয়নি, তাই জানি না। আমার একটু ভয় করছে। ক্ল্যারির কথা মনে হলে অজানা আতঙ্কে মন কেঁপে উঠছে। তবু আমি রোজ জানলার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমি জানি না এই অনুভূতিকে কি বলে। যেন এক বিষাক্ত নেশায় পেয়ে বসেছে। ঘর ছেড়ে বেরোনোর ইচ্ছেই চলে গিয়েছে। ম্যাডাম দুবনিকে পর্যন্ত আমি ঘরে ঢুকতে দিচ্ছি না, নিজেও বাইরে বেরোচ্ছি না। আমার শরীর মনের সুতো অন্য কেউ ধরে আছে। আমাকে নিয়ে পুতুল খেলছে সে। বৃহস্পতিবার 24 মার্চ 1964। আমি জানি যে আমি ক্ল্যারিমন্ডাকে ভালোবাসি। যখনই মনে হয় এই অনুভূতিটি আদৌ ভালোবাসা নয়, বরঞ্চ তীব্র আতঙ্ক, তখনই নিজেকে জোর করে বোঝাই, আপন মনে মন্ত্রের মতো জপি, আমি ক্ল্যারিকে ভালোবাসি, আমি ক্ল্যারিকে ভালোবাসি, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না, আমি ক্ল্যারিমন্ডাকে ভীষণভাবে ভালোবাসি। মন্ত্রে কাজ হয়। খাতা বইগুলোতে ধুলো জমে গেছে প্রায়। গায়ের জামা কাপড়ে ময়লা চিটচিট করছে।
মাদাম দুবনে আমার জন্য দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। আমি সারা দিন ধরে জানলার সামনে দাঁড়িয়ে থাকি, ক্ল্যারির ভঙ্গিমা নকল করি। আজকে ক্ল্যারির সামনে দাঁড়িয়ে জোর করে পকেটে হাত গুঁজে রেখেছিলাম। যেই ক্ল্যারি নিজের হাত তুলে পর্দায় আঙুল ছোঁয়ালো, আমার হাতও নিজের অজান্তেই পকেট থেকে বেরিয়ে এসে এই ঘরের জানলার পর্দা ছিল। হে ঈশ্বর, আমি ভয়ঙ্কর আকর্ষণ থেকে মুক্তি চাই। প্যারিসে ছুটি কাটাতে এসেছিলাম, কোন বিষাক্ত জালে জড়িয়ে পড়লাম। কালকে আরেক শুক্রবারের সন্ধে। আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। শুক্রবার 25শে মার্চ। আমার নাম রিচার্ড ব্র্যাকমো। রিচার্ড ব্র্যাকমো। থামলে চলবে না, আমি লিখতেই থাকবো যতক্ষণ ওই পিশাচি জানলার সামনে থেকে সরে না যাচ্ছে। রিচার্ড ব্র্যাকমো। কি ক্ল্যারিমন্ডা, ক্ল্যারি ও জানলার পর্দা দড়িটা খুলে ফেলেছে। আমি লিখতে পারছি না। ওর জানলার ওপরের দিকে সামনের আংটাটায় দড়িটা বাঁধছে ধীরে ধীরে। এই ঘরের জানলায় ঠিক ওই রকম আংটাতেই তো আগে 3 জন। আমারও পর্দা দড়িটা খুলে ফেলে জানলার সামনে আংটাটায় বাঁধা উচিত। আমার বাঁধা উচিত। 5:56। ঘরে ঘড়ি সেকেন্ডের কাটার আওয়াজটা যেন কানে ক্লক টাওয়ারের ঘন্টার মতো শোনাচ্ছে। আমাকে দড়িটা খুলে বাঁধতে হবে। দড়িটা বাঁধতে হবে, দড়ি। রিচার্ড ব্র্যাকমো, আমার নাম রিচার্ড ব্র্যাকমো। দড়িটা কোথায়? থামলে চলবে না। আমার নাম রিচার্ড ব্র্যাকমো। রিচার্ড ব্র্যাকমো। রিচার্ড ব্র্যাকমো। ব্যাস এই অবধি, আর কিছু লেখেনি, লিখতে পারেনি। একটা চওড়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পড়া শেষ করে পুলিশ অফিসার রিচার্ডের ডায়েরিটা সশব্দে বন্ধ করে সামনের টেবিলে রাখেন। স্থানীয় পুলিশ স্টেশনে টেবিলের অপর প্রান্তে বসে আছেন বিধ্বস্ত দুবনে। চোখের জল মুছে এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন রিচার্ডের ডায়েরিটার দিকে। নিঃসন্তান দুবনে রিচার্ডকে নিজের ছেলের মতন ভালোবেসেছিলেন। প্রতি শুক্রবার সন্ধে 6টার পর রিচার্ডের পুলিশ স্টেশনে ফোন করে অবস্থা জানানোর আদেশ ছিল। 25শে মার্চ সন্ধে 6টা বাজার পরেও রিচার্ড ফোন না করায় অফিসার নিজেই হোটেল স্টিভেন্সে ছুটে যান। ভার্দা নিবাসী ডাক্তারি ছাত্র রিচার্ড ব্র্যাকমোর মৃতদেহটি সেই একইভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এর আগের মৃতদেহগুলোর সঙ্গে রিচার্ডের মৃতদেহর এক অস্বস্তিকর পার্থক্য দেখা যায়। রিচার্ডের মুখে মৃত্যুকালীন এক প্রচণ্ড আতঙ্কের ছাপ স্পষ্ট। তার 2 চোখ বিস্ফারিত, আর তার দাঁতের 2 পাটির মাঝে এক বিভৎস বড় কালো স্ত্রী মাকড়সার কামড়ের দাগ। টেবিলের উপর পাওয়া ডায়েরির কয়েকটা পাতা পড়েই পুলিশ অফিসার ছুটে যান রাস্তার উল্টো দিকের অ্যাপার্টমেন্টে।
কিন্তু ফ্ল্যাটের দরজা ভেঙে এক রাশ মাকড়সার জাল আর নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যায় না। শুনছিলেন দ্য স্পাইডার। মূল রচনা হান্স হাইন্স ইউয়ার্স, অনুবাদ ঋতিকা নাথ, রেডিও রূপান্তর অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, রিচার্ড ব্র্যাকম দীপ, মাদাম দুবনে ইন্দ্রাণী, পুলিশ ইন্সপেক্টর অগ্নি এবং গল্পের সূত্রধার সোমক। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন অভিনন্দন। এই পর্বের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ। পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল হান্স হাইন্স ইউয়ার্সের লেখা দ্য স্পাইডার। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।